Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি প্রবাসীদের ভোটাধিকার। এবং এই প্রবাসীদের ভোটাধিকার এখন একটি সময়ের দাবি, যেখানে আমরা দেশে গণতন্ত্র নিয়ে নানা বিতর্ক চলছে। বিশেষ করে গত বছর 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার নিয়ে কথা চলছে। সুতরাং প্রবাসীদের ভোটাধিকার এটা একটি বাংলাদেশের নাগরিক হিসাবে এটা একটি নাগরিক অধিকার। সো এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্যারিস থেকে বিশিষ্ট সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসেন, এবং আমাদের সঙ্গে আছেন জনাব মনোহর হোসেন, আইনজ্ঞ এবং সমাজকর্মী। মনোহর ভাই আপনাকে স্বাগতম, মাহবুব ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রাজা ভাই, আপনাকেও জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন দেশ বিদেশ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে মনোহর ভাইয়ের কাছে আসতে চাই। মনোহর ভাই, প্রথমে জানতে চাই যে আমাদের সংবিধানে বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কি আছে, কিংবা এখানে কোনো বাধা আছে কিনা, এই বিষয়টা আপনি একটু পরিষ্কার করবেন। নাকি এটা একটি রাজনীতিবিদদের একটা খামখেয়ালিপনা যে কাকে ভোটাধিকার দিবে কিংবা দিবে না, এই বিষয়টা একটু আলোচনা। জনাব রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। প্রথমত, সংবিধানের আলোকে ইউনিভার্সাল সুফ্রাজ যেটা, এটার ভিত্তিতে সকল নাগরিকেরই ভোটাধিকার অন্যান্য মৌলিক অধিকারের মতো একটি অধিকার, এবং এটি আমাদের সংবিধান কর্তৃক সংরক্ষিত। এবং বাংলাদেশের জন্মলগ্নে প্রবাসীদের একটি বিশাল ভূমিকা রয়েছে। প্রবাসী সরকার তো বাংলাদেশের প্রথম সরকারি আসলে বিদেশ থেকে গঠিত হয়েছে, তা সরকারের ফরমেশনটাই প্রবাস থেকে। সংবিধানের কোনো বাধ্যবাধকতা অবশ্যই আছে। তার সাথে বড় কথা হলো বাংলাদেশের টোটাল যে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের যে ফরমেশন, এটার সাথে প্রবাসীদেরই সবচেয়ে অনেক বিরাট ভূমিকা রয়েছে। এবং 2024 সালে যে মনসুন রেভলিউশন, এখানেও বর্ষা বিপ্লবেও প্রবাসীদের বিশাল ভূমিকা রয়েছে। বিশেষ করে যখন বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন, কথা বলার মতো কোনো জায়গা ছিল না, প্রবাসীরা তারা প্রথমে রেমিটেন্স শাটডাউনের ব্যবস্থা করেছে। এটা সরকারের উপর ভীষণ একটি চাপ সৃষ্টি করেছিল সেই মুহূর্তে। এবং তখনকার একাধিক মন্ত্রী হাত জোড় করে রেমিটেন্স পাঠানোর জন্য রিকোয়েস্ট করেছেন, অর্থাৎ তারা প্রবাসীদের উপর ডিপেন্ডেন্ট ছিল। একইভাবে প্রবাসীরা বিভিন্ন দেশে তারা সমাবেশ করেছে। সারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বিশ্ববিদ্যালয়গুলোতে জনমত সৃষ্টি করেছে। প্রথম যে কোশ্চেনটা ছিল যে এটার কোনো লিমিটেশন আছে কিনা, আমি প্রথমে বলবো যে না, এরকম কোনো সমস্যা নেই। তবে সমস্যা যেটা রয়েছে সেটি হলো প্রথমত আন্তরিকতার, দ্বিতীয় হলো প্রবাসীদেরকে ভোটের যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনার সরকারের উদ্যোগের ঘাটতি, এটি হলো সবচেয়ে বড় জিনিস। ধন্যবাদ। ধন্যবাদ মনোহর ভাই। মাহবুব ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। প্রবাসীদের এই দাবিকে কেউ কেউ আবার উপেক্ষা করার চেষ্টাও করছে, আপনি দেখেছেন সম্প্রতি। আমরা ওই বিষয়টা নিয়ে পরে আসব। আপনি কি মনে করেন এটি একটি নিছক অর্থনীতির প্রশ্ন, কিংবা এটা আত্মপরিচয়েরও প্রশ্ন? মানে কোন প্রশ্নটা এখানে আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ধন্যবাদ ভাই একটা চমৎকার প্রশ্ন করার জন্য। আমি প্রথমেই মনোরমের সাথে একটু যুক্ত করতে চাই যে 1971 সাল এবং 2024 সাল, 71-এ মহান মুক্তিযুদ্ধ এবং 24 সালের আমাদের যে বর্ষা বিপ্লব যে বলা হয়, বা আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব, যাই বলি এখন আমরা, এই দুই জায়গায় কিন্তু প্রবাসীদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এবং প্রবাসীরা যেটা মনোহর ভাই মেনশন করেছেন। আর নির্বাচনে আমাদের সাংবিধানিক যে বিষয়টা এখন বলা হয়েছে, যে নির্বাচনে আইন যেটা আছে, যেটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 27-এর 1 ধারায় যে বলা হয়েছে যে প্রবাসীরা আপনার ডাক যোগে ভোট দিতে পারবে, যেটা 2008 সালে এটাকে অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর কার্যকর করা হয়নি। তো আপনি যেটা বললেন যে এটাকে আসলে
আমাদের মানে অধিকার কিনা। অবশ্যই মানে প্রবাসী আমরা যারা অবস্থান করছি, আমাদের ভোটাধিকার প্রয়োগটা অবশ্যই আমাদের একটা আত্মমর্যাদা, অবশ্যই আত্মমর্যাদা। কারণ আমরা দেখেন রাজা ভাই, প্রবাসীরা গত 10 মাসে, আগস্ট বিপ্লবের পরে গত 10 মাসে প্রায় 2,500 কোটি ডলার আমরা বাংলাদেশে পাঠিয়েছি, রেমিটেন্স পাঠিয়েছি। তার মানে আমাদের ভূমিকা সবচেয়ে বেশি। এবং সেই বেশি ভূমিকা মানে পালন করার লোকগুলো কেন ভোটার হবে না? এটা অবশ্যই ভোটার হওয়ার আমরা অধিকার রাখি। এবং এরা আমাকে মনে বলেছেন যে মন্ত্রীরা পর্যন্ত হাত ধরে মানে মাপ চেয়েছে, পলকের কথা বলা হয়েছে এখানে, যে পলক মাপ চেয়েছে যে আপনারা কিছু পয়সা পাঠান আমাদের আমাদের কাছে, আমাদের অর্থব্যবস্থা ভেঙে পড়ছে। তো এই ভোটাধিকার প্রশ্নে আজকে না যাবে, আপনি মনে আছে আমরা যখন 90 দশকে অ্যাডভোকেট আবিদ রাজার নেতৃত্বে অনেকগুলো প্রোগ্রাম ঢাকা হয়েছিল এই প্রবাসীদের ভোটাধিকার মানে আদায়ের প্রশ্নে। এটা কিন্তু আজকে না, দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রক্রিয়া চলে আসছে। কিন্তু এইটা ডক্টর দিনু যখন ঘোষণা করলেন যে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে হবে, এরপর থেকে মূলত এটা আলোচনা এসছে। এবং সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এটার আলোচনা চলছে। এবং আমরা আশা করছি যে এ মাসের মধ্যেই একটা সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে কোনটা, এটা কি আপনার ডাকযোগে হবে, ব্যালটে হবে, নাকি প্রক্সি হবে, নাকি এটা অনলাইনে হবে, এই বিষয়টি এখন আলোচনা চলছে। তো সুতরাং আমি মনে করি যে 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 কথা বলুন না কেন, আপনি এই কথাগুলি পরে আসতেছি আমরা, যে যে আপত্তি যারা তুলেছে তার বিষয়ে আমরা বলবো, যে যে কথা বলুন না কেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা এবং এটাকে ডিক্লারেশন করা এবং এটাকে অধিকারটাকে নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং কর্তব্য, আমাদের সম্মান করা যায়। ধন্যবাদ মাহবুব ভাই। সম্প্রতি বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন, প্রবাসীরা শুধু কাজ করবে বিদেশে এবং তার পরিবারের জন্য টাকা পাঠাবে, কারণ সে ভিটামাটি বিক্রি করে কিংবা কষ্ট করে টাকা জোগাড় করে বিদেশে গেছে, তার কাজ শুধু বাংলাদেশে টাকা পাঠানো, তার কোনো ভোটাধিকার থাকার কোনো প্রয়োজন নাই কিংবা অধিকার নাই। আপনি হয়তো ভিডিওটা দেখেছেন, মনোহর ভাইকে আমি উদ্দেশ্য করে বলছি আর কি। সো এই বক্তব্যের পরে আপনি একজন আইনজ্ঞ হিসাবে এ ধরনের মন্তব্যের পেছনে সাংবিধানিক কোনো ভিত্তি আছে কিনা, এবং সাংবিধানিক ভিত্তি যদি না থাকে তো সংবিধানকে ভায়োলেট করার অপরাধে এই পাপিয়া মানে সৈয়দা আশরাফি পাপিয়াকে কোনো ধরনের কোনো শো কজ নোটিশ কিংবা কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা অসাংবিধানিক এই ধরনের বক্তব্যের প্রেক্ষিতে? আমাদের ধন্যবাদ আবারও। কিছু বিষয় স্ট্যাটিস্টিক আমি মনে করি আনা দরকার। প্রথম কথা হলো, পৃথিবীতে প্রায় 120টা দেশ, 114 থেকে 120টা দেশ যেখানে ভোটাধিকার, প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থা রয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং হলো, পৃথিবীতে 1852 সাল থেকে ফ্রান্সে প্রবাসীদের এই যে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো বিশেষ করে তখন আহ, যে ফ্রান্সের যে আর্মি অফিসাররা বিদেশে যেতেন বিভিন্ন আর্মিদের যে বিভিন্ন অভিযানগুলোতে, তো সেখান থেকে তারা ওই অভিযানে থাকা অবস্থায় ডাকযোগের মাধ্যমে সাধারণত তারা ভোটের ব্যবস্থা ছিল। আমেরিকাতে 1860 সালে, মানে আজকে থেকে প্রায় 200 বছর আগে এই ভোটের ব্যবস্থা ছিল। বিশেষ করে যে যে সকল আমেরিকান সোলজাররা বা আমেরিকান অফিসাররা যারা বিশেষ করে বাইরে যেতেন, কারণ এটা ছাড়া তো তেমন একটা বেশি একটা বাইরে যাওয়া হতো না, যুদ্ধ অথবা ব্যবসা, এটা ছাড়া তো তেমন একটা বাইরে যাওয়ার খুব বেশি একটা দরকার তখনকার দিনে পড়তো না। কিন্তু এখন গ্লোবাল ভিলেজে এই সুযোগটা সৃষ্টি হচ্ছে, যেখানে পৃথিবীতে 120টা দেশ যাদের সরাসরি ভোটের ব্যবস্থা রয়েছে ডাকযোগে, কেউ সাধারণত ডাকযোগে, বাকিগুলো বিভিন্ন সময় সুযোগ সুবিধার আলোকে, সাধারণত ডাকযোগে এবং কনসুলেটের মাধ্যমে অথবা দূতাবাসগুলোর মাধ্যমে এই সুযোগ রয়েছে। এটা হলো একটা স্ট্যাটিস। তো পৃথিবী যেখানে 200 বছর আগে এই সুযোগ করে দিয়েছে তার নাগরিকদেরকে, তো সেই একই বিশ্বে বসবাস করে বাংলাদেশের একজন সম্ভাব্য এবং সাবেক সংসদ সদস্য, তো উনি যখন এই দাবি করেন, আমার জানা মতো উনি একজন অ্যাডভোকেটও, তো তাহলে আমাদের যে আইন পড়াশোনা, এটা নিয়ে তো আমাদের আসলে জানাশোনা মানে প্রশ্ন তোলার মতো ব্যাপার হয়ে গেছে। তো এটা একটি দুর্ভাগ্যজনক বিষয়। শুধু আইন জানাশোনার ক্ষেত্রে নয়, একজন মানুষের মানবিক যে সম্মান, যে একজন মানুষ, আমরা শুধুমাত্র একটা মেশিনারির মতো, আমরা বিদেশে আসছি পরিবারের জন্য ভিটামিটি বিক্রি করে, এখন আমরা টাকা পাঠাবো, আমাদের আর কোনো কাজ নেই।
আর ওনারা নেতা হবেন, নেত্রী হবেন, ওনারা এমপি মন্ত্রী হবেন, ওনারা আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। অর্থাৎ আমাদের নেতা নেতৃত্ব নির্ধারণে আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমাদের কাজ হলো টাকা পাঠানো, আমাদের কাজ হলো ওনাদেরকে ধনী করা, ওনাদেরকে রিচ করা, আর ওনারাই আমাদের ব্যাপারে সমস্ত আম, ব্যবস্থা নেবেন আর কি। তো এটা হলো যতটা আইনের ব্যাপার, তাতে হলো একটা হিউম্যান ডিগ্রেডেশনের ব্যাপার। আপনি ডিসরেসপেক্টফুল এই কমেন্টটি, এবং এটার জন্য অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার মতো আমি সাংবিধানিক স্ট্রাকচার দেখি, বেশ দেখি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ মনোহর ভাই। অসাধারণ একটা মানে আইনের ব্যাখ্যা আপনি দিয়েছেন। মাহবুব ভাই, আপনি কি মনে করেন এই যে রাজনীতিবিদদের বাংলাদেশে যে মানসিকতা, আপনি দেখেন প্রবাসে 2 কোটি ভোটার, 2 কোটি ভোটার, আমাদের সর্বমোট ভোটার কত কোটি? সর্বমোট ভোটার যত ভোটার আছে সম্ভবত 8 কোটি প্লাস, আই থিঙ্ক, আমি এক্স্যাক্টলি করতে পারছি না। তো সেক্ষেত্রে এই যে টোটাল যে ভোটার, এই ভোটারের একটা বৃহৎ অংশ, প্রায় 20% বিদেশে অবস্থান করে, এবং তারা কিন্তু এই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে দিনের পর দিন, বছরের পরে বছর। বাংলাদেশ সৃষ্টির পর থেকে প্রবাসীদের ভোট দেওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। গত 14-15 বছরে প্রবাসীরা কিন্তু সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন কারণে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক নিপীড়ন, বিভিন্ন কারণে প্রবাসীরা কিন্তু আজকে পৃথিবীতে প্রায় 2 কোটির মতো প্রবাসী অবস্থান করছে। তো এখন পাপিয়া সাবেক সংসদ সদস্য নিজে বললেন যে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার না, তারা শুধু টাকা পাঠাবে পরিবারের জন্য। আসলে কি তারা যে রেমিটেন্সটা পাঠায়, উনি একজন সাবেক সংসদ সদস্য বটে, ওনার কি ধারণা আছে যে রেমিটেন্স কি এবং রেমিটেন্স কোথায় যে যোগ হয়, কিংবা রেমিটেন্সটা বাংলাদেশের অর্থনীতির চাকাকে কতটুকু সচল করে? এবং গত বছর যখন আমরা 5ই আগস্টের এই যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন চলছিল, আমরা রেমিটেন্স প্রবাসী থেকে যে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম, তারপরে সরকার কিন্তু, একটা সরকার যদি 20% কিংবা 50% যদি দুর্বল হয়ে যায় শুধুমাত্র অর্থনৈতিক কারণে, তখন কিন্তু সেই সরকারের আর কিন্তু কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে প্রবাসীরা যে এত পাওয়ারফুল, যেখানে অর্থনীতির একটা চাকাকে সচল রেখেছে প্রবাসীরা, সেখানে তাদের ভোটাধিকার থাকবে না। এই ধরনের মানসিকতা কি আপনি মনে করেন যে একটা রাজনীতিবিদদের এটা একটা মানে সোজা বাংলা কথা একটা ফাজলামো কথাবার্তা? এবং আপনি দেখছেন যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অনেকগুলো দল কিন্তু সোচ্চার আছে যে প্রবাসীদের ভোটাধিকার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। একমাত্র শুধুমাত্র বিএনপি বাদে, বিএনপি কিন্তু এই বিষয়টাতে সোচ্চার হচ্ছে না। অথচ পৃথিবীতে এই 2 কোটি ভোটারের মধ্যে বিএনপির সংখ্যাও কিন্তু একদম কম না, বিএনপি যারা সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সো বিষয়টা একটু আপনি রাজা ভাই, ধন্যবাদ আপনাকে। তো আমি প্রথমে বলেছি যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা তারা মানে প্রথমত স্টাডি করে না। যেটা মনোরমে বলেছেন যে তিনি একটা এখানে পরিসংখ্যান দিয়েছেন যে প্রায় 120টা দেশ পৃথিবীর, যে প্রবাসীদের যারা প্রবাসে অবস্থান করে, বিশেষ করে উনি বলেছেন যে সেই 1870 থেকে শুরু করে এ পর্যন্ত, যে মূলত বাইরে যারা থাকে তারা হয়তো আরবি ইন্টারন্যাশনালে যায়, জবে যায়, ব্যবসায় যায়, নানা রকমের ইসে যায়। এখন তো আরো বেড়ে গেছে, বা পড়াশোনা করার জন্য যারা ছড়িয়ে পড়ে, এদেরকে ভোটের আওতায় আনা হয়েছে। অস্ট্রেলিয়াতে গত বছর কিছু ঝামেলা হয়েছিল ভোট প্রয়োগের ক্ষেত্রে, তারপরেও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু এগুলোকে কারেজ করছে তার নাগরিকদেরকে। তো বাংলাদেশ কি পৃথিবী থেকে বাইরে নাকি পৃথিবীর মধ্যে, এটা আমার একটা প্রশ্ন। যদি বাংলাদেশ পৃথিবীর মধ্যে হয়, তাহলে পৃথিবীর 120 দেশ যদি এটাকে যদি মেনশন করে চলে, মেনে চলে, আমরা কেন নয়? 1972 সালের যে আমি যেটা বললাম যে গণপ্রজাতন্ত্রিত আদেশ যেটা এখানে আছে, 72-এর 27-1 ধারায়, এটা তো ছিল আমাদের সংবিধানে। কিন্তু 2008 সালে এসে যখন এটাকে প্রয়োগ করা হলো, আপনার ওই সময় কিন্তু এটাকে বাস্তবায়ন করা হয় নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আসার পরে উনি এটাকে খেয়াল করলেন। কারণ উনি তো একটা বাইরে ছিলেন, উনি বাইরে পড়াশোনা করেছেন, উনি তো প্রবাসীদের কষ্ট বোঝেন, যে কারণে উনি এটাকে ধারণ করেছেন। এবং সেজন্য বর্তমান সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা যে অ্যাটলিস্ট প্রবাসীদের ব্যাপারে তিনি কনসার্ন হয়েছেন, আমাদের ব্যাপারে তিনি কথা বলছেন, এবং তিনি আমাদের প্রশ্নে ভয়েস রেজ করেছেন। আমরা অবশ্যই আমরা ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আমরা এবছর পাবো, এটা আমি বিশ্বাস করতে চাই। এরপর আসেন রাজা ভাই, সৈয়দা আসিফা আশপিয়া পাপিয়া, মানে আশরাফি পাপিয়া, ইনি এবং তার হাজবেন্ড হারুন, তারা দুজন কিন্তু লয়ার, তারা কিন্তু আইনজীবী, এবং তারা ভালো কথা বলেন, তারা বিএনপি পক্ষে তাদের কণ্ঠ উচ্চকিত করেন। অবশ্যই এটা দলের জন্য এটা ভালো।
কিন্তু মাঝে মাঝে কিছু ফালতু কথা বলে ফেলেন। সেই ফালতু কথা বলতে এটা একটা ফালতু কথা। আসপিয়া যে কথা বলেছেন সেটা বাইরে আমরা যারা আছি, এখানে আমাদের হিসাবে হচ্ছে 78 লক্ষ, কিন্তু হিসাবের বাইরে প্রায় 2 কোটি আমরা বাইরে বসবাস করছি। 27 কোটি 20 লক্ষ প্রবাসী সারা পৃথিবীতে বিভিন্ন দেশের বসবাস, তার মধ্যে আমরা হচ্ছি মানে ষষ্ঠ অবস্থানে আমরা আছি। এবং আমরা বাংলাদেশের এই সমস্ত, আমরা যারা বাইরে অবস্থান করছি তারা বাংলাদেশের অর্থনীতিকে, অর্থাৎ আমাদের আমাদের যেই জাতীয় অর্থনীতিকে আমরা চাঙ্গা করে রাখছি। যা কিভাবে আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থটা কামাই করি সেটা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিই, সেটা আমাদের জাতীয় অর্থনীতিকে ধাক্কা লাগে। সেই মানুষগুলো সম্পর্কে উনি যে কথাগুলি বলেছেন সেটা আমি মনে করি যে এক ধরনের মানে ধৃষ্টতা, আমি বলবো যে এক ধরনের বেয়াদবিপনা আচরণ করেছেন। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। এবং যেটা মনোজ বলেছেন যে আইনের কোনো বাধা আছে কিনা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য, বলছেন যে নাই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আমি মনে করি যে শুধু এই যে পাপিয়া নয়, এরকম আরো অনেকে হয়তো বলবেন, বলতে চাইবেন। এটা হচ্ছে যে রাজনীতিতে এক ধরনের গোলাপানিতে মাছ শিকারের একটা অপচেষ্টা আমি মনে করি। সুতরাং আমাদের দাবি রাখতে হবে যে আমরা যা বাইরে অবস্থান করছি আমাদের ভয়েসকে আরো রেস করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে এই ধরনের ফাজলামোপনা বক্তব্য যেন না দিতে পারে। এবং এই জন্য আমি বলবো যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পাপিয়াকে। পাপিয়া যদি নিঃশর্ত ক্ষমা না চায়, আমরা অলরেডি কিন্তু বাইরে কিন্তু এটা নিয়ে কিন্তু আওয়াজ উঠেছে তার বিষয়ে, এবং আমরা যারা বাইরে অবস্থান করছি তারা একতাবদ্ধ আছি এই প্রশ্নে। আমরা অবশ্যই এই বিষয়ে এক ধরনের ফলাফল পাবো, এটা আমি বিশ্বাস করতে চাই রাজা ভাই। আমি মনোহর ভাইয়ের কাছে আবার ফিরতে চাই। মনোহর ভাই, আপনি আপনার আগের আলোচনায় বলছেন যে পৃথিবীর ইতিহাসে সেই 200 বছর আগে থেকেই যারা প্রবাসী হিসেবে বিভিন্ন জায়গায় ছিল তারা মানে পোস্টে এবং বিভিন্ন মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের। তো বাংলাদেশে বাংলাদেশ এ বিষয়ে কিভাবে আগাতে পারে বলে আপনি মনে করেন? আহ, প্রথমত আমি আগের যে কথাটি বলেছি, যে অংশটি সেটির সাথে আরেকটু যোগ করি। সেটি হলো আহ সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফ পাপিয়া, উনি যে ক্ষমা চাওয়ার যে বিষয়টি এসেছে, উনি বক্তৃতা তো দিয়েছেনই, পরবর্তীতে আবারও ফেসবুকে আরো অবজ্ঞা সূচক ভাবে উনি বলেছেন যারা এটা প্রচার করতেছেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তো মানে উনি সচেতন ভাবে এটা করতেছেন। ব্যাপারটা এমন নয় যে উনি ভুলবশত বা একটা কথার প্রসঙ্গে বলে ফেলেছেন, বরং যারা আমরা যারা প্রবাস থেকে এই অধিকার চাচ্ছি, মানে আমার সংবিধান সম্মত অধিকার, যেটি বাংলাদেশ সংবিধানের 122 ধারা বলে, একজন নাগরিক যদি 18 বছর হয়, যদি তিনি সুস্থ হন, যদি তিনি 1972 সালের সংবিধান 72 সালের ট্রাইব্যুনাল কর্তৃক যদি তিনি অপরাধী সাব্যস্ত না হন, প্রত্যেক বাংলাদেশী নাগরিকেরই এটি হলো সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে একটি অন্যতম অধিকার। একজন নাগরিক সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, এটা তো কোনো ম্যাটার করে না। ম্যাটার করে। হ্যাঁ, কিংবা কিংবা দ্বৈত নাগরিকত্ব কিন্তু ম্যাটার করে না। আপনি দেখছেন খেয়াল করে যে সরি, আপনার আপনার কথার মধ্যে একটু interrupt করি। সেটা হলো যে এই এখন যে সংস্কার কমিশনের সঙ্গে যে মিটিং চলছে, আপনার বিএনপির কিছু কিছু নেতৃবৃন্দ ইদানিং বলতে শুনছি যে যারা, বিশেষ করে আমি সাংবাদিক কামাল ভাইয়ের কথা আমি বলি, উনি মাসুদ কামাল। মাসুদ কামাল একজন সিনিয়র সাংবাদিক। ওনার একটা বক্তব্য শুনলাম 2 দিন আগে। উনি বলছেন যে আপনারা যারা সংস্কার কমিশনে যাদের কাছে যাচ্ছেন তারা তো বিদেশি নাগরিক। হোয়াট ইজ মিন বাই বিদেশি নাগরিক? বাংলাদেশি, বাংলাদেশে কি দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশে কি নিষিদ্ধ আছে বাংলাদেশের আইনে, যে দ্বৈত নাগরিকত্ব ভোট প্রদান করতে পারবে না? যারা আমরা বিদেশে যারা নাগরিকত্ব মানে গ্রহণ করেছি, কিংবা আমাদের যারা দ্বৈত নাগরিকত্ব আছে আমাদের, তারা কি ভোট প্রদান করতে পারবে না, এরকম ধরনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা? এবং তারা যে কাজ করছে বাংলাদেশের জন্য, প্রবাসীরা এখন বাংলাদেশে যে এই যে বাংলাদেশের এই জরুরি পরিস্থিতিতে একটা প্রচন্ড একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে যে যে কজন বিদেশ থেকে বাংলাদেশে যে সরকারকে সহযোগিতা করছে তাদেরকে নিয়েও কিন্তু তারা কটাক্ষ করতে ছাড়ছে না। আপনি এটাও একটু এই বিষয়টাও একটু ক্লোজা করবেন আমাদেরকে। তো আম, প্রথম কথা হলো, যতদিন পর্যন্ত আমার আইন আমাকে অ্যালাউ করে দুইজন নাগরিকত্বের যে আইন, অনেক দেশই রয়েছে যেটি যেখানে আপনি যে কোনো একটি নাগরিকত্ব রাখতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি আমার আইন, যতক্ষণ পর্যন্ত আমার আইন অ্যালাউ করে ততক্ষণ পর্যন্ত আমি এটা তো বাস্তবায়ন করতে পারবো। যেদিন এটা
এই আইন থাকবে না যে আপনাকে যে কোনো একটি সংবিধানের আলোকে যে কোনো একটি নাগরিকত্ব এই সেই দেশের আহ প্রতি অনুগত থাকতে হবে, অর্থাৎ যে কোনো একটি, একাধিক থাকতে পারে না। অনেক দেশ আছে একাধিক, এক দুই তিনও আছে না, আমার আমার জানা মতে বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউড, ইভেন আমি অ্যালাউড। নেদারল্যান্ডে সুতরাং থেকে এই প্রশ্নটি প্রথম কথা হলো এই ওনারা যে এই নাগরিকত্বের ডেফিনেশন দিতেছেন, বাংলাদেশে এরা জন্মগ্রহণ গ্রহণ সূত্রে নাগরিক। দ্বিতীয়ত হলো বাংলাদেশে তারা ইন্টিগ্রেটেড নাগরিক। তৃতীয় কথা হলো বাংলাদেশে একটি সিচুয়েশনের আলোকে তারা দেশ ছেড়েছেন, এবং সেইখানে গিয়ে তারা থাকা এবং যে ফ্যাসিলিটি এই ওই লয়ের আন্ডারে তারা শপথবদ্ধ হয়ে আরেকবার নাগরিকত্ব নিয়েছেন। কিন্তু তার ভিটা মাটি, তার পৈতৃক পরিচয়, তার সাথে সম্পূর্ণরূপে এটা হলো বাংলাদেশের সাথে সে কানেক্টেড, এবং দীর্ঘদিন সে বাংলাদেশে ছিলেন না। ব্যাপারটা এমনও নয় যে হঠাৎ করে একটি দুর্ঘটনাক্রমে তার নাগরিকত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে। তো আম, আর বিদেশের অন্য দেশের মানুষ হইলেও যে আমার বিষয়ে কথা বলতে পারে না, কথার কথা, আমার যদি নাগরিকত্ব বাংলাদেশে নাই থাকে, তাও কি আমি বাংলাদেশের মানে ভোটাধিকার, আমি আমেরিকার বিষয়ে প্রতিবাদ করি না, আমরা প্যালেস্টাইনের কোনো বিষয়ে আমরা প্রতিবাদ করি না, আমরা ইসরায়েলের বিষয়ে প্রতিবাদ করি না, এমনকি তাহলে কি আমার নাগরিকত্ব নিয়েই কথা বলতে হবে? আমরা যে পৃথিবীর সমস্ত অন্যান্য দেশের বিষয়ে আমরা কথা বলি, অন্য দেশের মানবাধিকার নিয়ে আমরা কথা বলি, অন্য দেশের গণতন্ত্র নিয়ে আমরা কথা বলি, অন্য দেশের যুদ্ধ নিয়ে আমরা কথা বলি, এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আমরা কি সেই সব দেশের নাগরিকত্ব নিয়েই কথা বলি? ওকে, এইটা একটা জিনিস। দ্বিতীয় কথা হলো আসলে আমাদের রাজনীতিবিদদের একটা মানে অংশ হলো ওনারা অন্যদের কথা বলার যে জায়গাটা সেটাকে মূলত সংকোচন করতে চান। হুম। আমি এই জিনিসটাতে একটা জিনিস যোগ করব। ফ্রান্সের যখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলে, সেই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ফ্রান্স থেকে একজন ব্যক্তি, যিনি ফ্রান্সের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ এই ফরাসি বিপ্লব এবং একই সাথে আমেরিকান রেভলিউশনে তিনি অংশগ্রহণ করেছেন, এবং আমেরিকান যে সংবিধান প্রণয়ন, সেই সংবিধান প্রণয়নের সময় আমেরিকানরা ফরাসিদের হেল্প নিয়েছিলেন। এখন সে সময় তো একদম স্পষ্টভাবে একজন ফরাসি নাগরিক আর একজন আমেরিকান যে সংবিধান প্রণয়নের প্রসেসের ভিতরে যে হেল্প করা, তো এটা যদি বাংলাদেশের নাগরিকরা বর্তমান যে সংসদ সদস্য বা যারা এইসব কথাগুলো বলেন, তাহলে তো আমেরিকান সংবিধান প্রশ্নবিদ্ধ, কারণ আমেরিকান সংবিধান তো আসলে ফরাসিরা লিখে দিয়েছেন। অনেক ধন্যবাদ মনোহর ভাই। আমি এখন মাহবুবকে একটা জিনিস, একটা বিষয় জানতে চাই যে এই অনেকগুলো সিস্টেম, ভোটিং সিস্টেম, প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে কথাবার্তা চলছে, বিশেষ করে দূতাবাস ভিত্তিক উপস্থিত হয়ে ভোট প্রদান, ডিজিটাল ভোটিং কিংবা পোস্টাল ব্যালট। আপনি আপনার মতে কোন ধরনের মডেল ভোটাধিকার প্রয়োগের জন্য, বিশেষ করে যারা প্রবাসী তাদের জন্য উপযোগী বলে মনে করেন? আমি ধ্রুবরাজ ভাই, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রসঙ্গে, যে উনি যেভাবে প্রবাসীদেরকে হেয় করেছেন, ছোট করেছেন, এই হেয় ছোট করতে গিয়ে তার নেতাকে কিন্তু হেয় করেছেন। কারণ বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আসলে দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন, এবং তিনি কিন্তু আবার এখন প্রবাসী। এবং তাকে যারা ধারণ করে আছেন গত এতটা বছর, তাকে যারা নিয়ে অবস্থান করছেন, বাংলাদেশের পোস্টে কথা বলছেন, তারা সবাই কিন্তু প্রবাসী। সুতরাং আমি মনে করি তিনি আহ, শুধুমাত্র প্রবাসীদের নয়, তিনি তার দল যে বিএনপি, তাকেও সে ছোট করেছে এসব বক্তব্য দিয়ে। রাজু, আপনি যে প্রশ্ন করেছেন যে 3 ধরনের ভোটার সিস্টেম করার জন্য এখানে প্রস্তাব আছে, তার মধ্যে ইতিমধ্যে মানে দুটোর বিষয়ে বেশ কথা চলছে। একটা হচ্ছে যে পোস্টাল এবং অনলাইন। আর যেটা প্রক্সি ভোটার, এক্ষেত্রে আমার একটা বক্তব্য হচ্ছে কি, আমি কদিন আগে একটা নিউজ করেছিলাম এই প্রসঙ্গে নয় দিগন্তে, যে প্রক্সি ভোট যদি আমরা দেই, সেটা আসলে মানে যে দিবে ভোটটা, সে তার মত চেঞ্জ করবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারবো না, তাই না? আমি বলে দিলাম যে ভাই, তুমি আমার ভোটটা এই এই মার্কায় তুমি দেবে, এটা কোনো সিস্টেম হতে পারে না আর কি। সৃষ্টি হবে না। সুতরাং এটা বাদ। এখন আছে অনলাইন এবং পোস্টাল। পোস্টালের ক্ষেত্রে রাজা ভাই, এটা একটা বিলম্বিত হয়। হ্যাঁ, আপনি ভোটটা পাঠাবেন, সেটা ভোটটা যাবে, এটা কাউন্ট হবে। বাংলাদেশে কিন্তু দ্রুত কিন্তু ভোট কাউন্ট হয়ে যায়। হ্যাঁ, বাট দেখা যায় যে আমি যদি একটা একটা চিঠি পাঠালাম, ধরেন ফেরত দিয়ে পাঠালাম আমি, অথবা ডিজি দিয়ে পাঠালাম, আমি বললাম যে 72 ঘন্টা, দেখা গেল যে 72 ঘন্টা গেল না, এটা গেল 2 দিন পরে গেল, কিন্তু তখন দেখা গেল টাইম ওভার হয়ে গেছে, ভোটটা কাউন্ট হবে না। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে অনলাইন, এবং সেটা অত্যন্ত সিকিউর ভাবে, যে অনলাইন সিস্টেমটা যদি চালু থাকে,
এই অনলাইনের মাধ্যমে ভোটটা দিলে। আমি সিম্পল, কারণ অনলাইনে কেউ হচ্ছে লগ ইন করবে তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, লগ ইন করে তারপরে দিবে হচ্ছে আসন নাম্বার, মানে নির্বাচনী এলাকা নাম্বার, নির্বাচনী এলাকা নাম্বার, আসন নাম্বার দিলেই তারপরে যাকে তখন চলে আসবে ওই এলাকার যে কজন প্রার্থী তালিকা চলে আসবে, যে কোনো জায়গায় ভোট দিয়ে সেন্ড করে দিবে। ভেরি সিম্পল, মানে এটা। এই ক্ষেত্রে রাজু ভাই মানে অনিয়মটা কম হবে। অনিয়ম হবে না আমি সেটা বলবো না, হতে পারে আবার আমার যদি কাছ মনে থেকে করে যে না, লেখে, আমার পাসওয়ার্ড থেকে লেখে দিতে পারে। এটাকে কিন্তু আরো একটু আনন্দদায়ক এবং আরো একটু উদযাপন করার জন্য এই ক্ষেত্রে দূতাবাসগুলো ভোটার ব্যবস্থা হ্যাঁ, করতে পারে, সুবিধা হবে। সেখান থেকে দূতাবাসগুলো ভোট গণনা করে পাঠায় দিল। তো সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো দূতাবাসগুলোর যে ব্যালট পেপার, এখানে এখানে মনে করেন বাংলাদেশে 300 আসনের ব্যালট পেপার রাখা লাগবে। তো সব থেকে এটা কঠিন বেটার হয়ে যাবে, এটা সব এটা থেকে এটা বেটার অনলাইনে অ্যাপস এর মাধ্যমে যদি প্রবাসীদের কাছ থেকে ভোটটা নেয়। এটা হচ্ছে আমার অভিমত, আপনি কি মনে ওইটাই সহজে, ওইটা চমক, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত আমি মনে করি রাজু ভাই। করেন? ধীরাজ ভাই। অনেক ধন্যবাদ মনোহর ভাই। এক্ষেত্রে আমি আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একজন নাগরিকের মর্যাদা কি শুধু অর্থনৈতিক অবদানের মধ্যে সীমাবদ্ধ? আমি জাস্ট সংক্ষেপে নাকি তাকে সংবিধান আরো অনেক বড় মর্যাদা দিয়েছে? দেখেন, আমরা প্রবাসীরা কিন্তু দীর্ঘদিন থেকে আন্দোলন করছি, বিশেষ করে এয়ারপোর্টে যাওয়ার পরে প্রবাসীরা যে ধরনের হেনস্থা হয়, বিদেশে দূতাবাসগুলোতে গেলে প্রবাসীরা সেবার জন্য যেভাবে হেনস্থা হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন থেকে, যারা আমরা প্রবাসে বসবাস করি, বিভিন্ন ব্যানারে কিন্তু আমরা আন্দোলন করছি। তো সেক্ষেত্রে আপনার এখানে অর্থনৈতিক অবদানের পাশাপাশি আমাদের কি নাগরিক হিসেবে কি আমরা এই অধিকারগুলো পেতে পারি না? প্রথম কথা হলো, নাগরিক এই শব্দটার মধ্যেই মানে বৈষম্য মুক্ত একটা আম, আপনি যে সব অধিকারের ক্ষেত্রে আপনি সমান, ভোটাধিকার থেকে শুরু করে সব অধিকারের ক্ষেত্রে সমান, নাগরিক এই শব্দটার সংজ্ঞার ভিতরেই সবকিছু চলে আসে। তা এখন আমাদেরকে যদি সংবিধানের আলোকে যদি নাগরিক স্বীকার করা হয়, তাহলে আমরা অন্যান্য মানে অন্যান্য অধিকারের বিষয়গুলো সংবিধানে আসিফ শরীফ পাপিয়ার যেমন রয়েছে, জনাব তারেক রহমানের যেমন রয়েছে, ডক্টর ইউনূসের যেমন রয়েছে, একজন মধ্যপ্রাচ্যে একজন শ্রমিক যিনি শুধুমাত্র সত্যি তার ভিটামাটি বিক্রি করে দেশের উন্নয়নের জন্য অথবা তার ফ্যামিলির জন্য যিনি টাকা প্রেরণ করেন, তার অধিকার এই সংবিধানের আলোকে সমান। সুতরাং এটি কোনো আর্থিক কোনো প্রশ্ন নয়, বরং এটি তার একটি ডাবল, যে বাংলাদেশে সে তার নাগরিক অধিকারের পাশাপাশি দেশের উন্নয়নের জন্য সে ভূমিকা রাখতেছে। সুতরাং প্রথম কথা হলো, এটি একটি ডিসরেসপেক্টফুল একটি ব্যাপার যে একজন মানুষ সে কোন পেশা, মানে এটা মূলত অবজ্ঞা সূচক হিসেবে বলা হয়েছে আর কি, যে বিশেষ করে আমাদেরকে আম, যারা আমরা কামলা শ্রেণীর মানুষ, অর্থাৎ আমরা একটি বিশেষ গ্রুপের মানুষ যাদের কাজ হলো টাকা উৎপাদন করা। শ্রমিক, সোজা কথা শ্রমিক আর কি। হ্যাঁ, শ্রমিক। তো শ্রমিকের বিষয়ে তাদের কথা হলো আর কি, যে শ্রমিকের আবার এত কিসের কথা, কিন্তু ওনাদের মনোজগতের ভিতরে যে আমরা যে বৈষম্য মুক্ত যে বিশেষ যে মঞ্চন বিপ্লব, এই মঞ্চন বিপ্লবের সবচেয়ে বড় কথা হলো যে আমরা একটা বৈষম্যমুক্ত সমাজ চাই। আমি শ্রমিক বলে আমাকে যে হেয় করা হবে ব্যাপারটা তা নয়। এবং 24-এর বিপ্লবে বাংলাদেশের যে সকল রিক্সা শ্রমিক শহীদ হয়েছেন সংখ্যা 7-এর কাছাকাছি, ওই রিক্সা শ্রমিক তো কোনোদিন বিসিএস দিবেন না, দেওয়ার কোনোদিন স্বপ্ন তার ছিল না। যে সকল কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার স্টুডেন্টরা শহীদ হয়েছেন 7-এর কাছাকাছি, এই সকল স্টুডেন্ট কোনোদিনই বিসিএস দেওয়ার মতো সম্ভাবনা অনেকেরই ছিল না। মসজিদের ইমামরা শহীদ হয়েছেন, তারা তো একটা অলরেডি সেটেল পেশায় আছেন। ছাত্ররা অনেকেই শহীদ হয়েছেন যারা কোনোদিনই তারা কোনোদিন বিসিএস দিবেন না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা পার্টিসিপেট করেছেন, এরা অনেকেই ভালো ফ্যামিলির ছেলে, তাদের ভোট দেওয়ার দরকারই নেই, তাদের আহ বিসিএস দেওয়ারই দরকার নেই, কিন্তু তারপরও তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। কারণ হলো, আমাদের চোখের সামনে এক জায়গায় বৈষম্য হবে আর আমরা সেটা প্রতিবাদ করব না, ব্যাপারটা এটা হইতে পারে না। ঠিক এই জায়গা থেকে রিক্সাওয়ালারা মিছিলে অংশগ্রহণ করেছেন, বাসের হেল্পাররা অংশগ্রহণ করেছেন, মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছেন, যে সকল মানুষ জীবনে বিশেষ দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না তারা অংশগ্রহণ করেছেন শুধুমাত্র একটা চিন্তাতে, সেটা হলো কি বাংলাদেশটা একটা বৈষম্য মুক্ত একটা দেশ হবে। অর্থাৎ চিন্তা আর মনোজগতে যেন বৈষম্য না থাকে, অমুকের আর্থিক পজিশনের কারণে তাকে আমরা বিচার করব, এই জায়গাতে নেই। বাংলাদেশের নাগরিক যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই জিনিসটা বুঝতে পারেন না, আসলে তো তারা তো আসলে বুমার, ব্যাকডেটেড মানুষ, তারা হয়তো একটি ভালো জায়গাতে আছেন কিন্তু আসলে তারা অবসলিট হয়ে গেছেন। তারা বাংলাদেশের সমাজ যেই স্বপ্ন 24-এর বিপ্লব,
এই বিপ্লবের সাথে আসলে তারা কোএক্সিস্ট করেন না, ফলে তারা একসময় মানুষের কাছ থেকে কি ডিটাচড হয়ে যাবেন, এবং এটাই হবে তাদের রাজনীতির দুর্ভাগ্যজনক পরিণতি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মনোহর ভাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমাদের দর্শকদের থেকে কিছু প্রশ্ন এসছে, প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো যে মাহবুব, আপনার কাছে প্রশ্ন এসছে যে আমরা প্রবাসীরা এই ভোটাধিকারের জন্য আমরা মানে কোন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি বিভিন্ন দেশে দেশে এ ধরনের, যেহেতু আপনি সাংবাদিকতার সঙ্গে জড়িত, বিভিন্ন দেশে দেশে কোনো ধরনের আহ, আহ, কর্মসূচি আমরা হাতে নিয়েছি কিনা সেটা জানতে চেয়েছেন। রাজা ভাই, রাজা ভাই আপনি, আমি তো প্রায় 15 বছর দেশের বাইরে, আমি লন্ডনেও ছিলাম। তো ওখানে দেখেছি আমি যে নানা রকমের সভা, সেমিনার, সিম্পোজিয়াম এইসবগুলোতেও মানে নানা রকম দাবি উঠেছে। শুধু তাই না, রাজনৈতিক দলের যে প্রোগ্রামগুলি থাকে সেখানে দেখা যাবে যে নানা রকমের আপনার রাজনৈতিক দলের বাইরের যারা যারা মনে করেন যে বিশেষজ্ঞ লোক আছেন তারা যায়, তারাও কথা বলে। আমরা ফ্রান্সেও প্রায় 2 থেকে 3টা প্রোগ্রাম আমাকে এখানে হয়েছে। একটা উম, আপনার মানববন্ধন হয়েছে, তারপরে একটা আলোচনা সভা হয়েছিল, এবং আমাদের মধ্যে এক ধরনের টেবিল টকের মতো একটা আলোচনা হয়, সেখানেও আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলছি। এবং পাশাপাশি এখানে যারা যাচ্ছেন সবাই কিন্তু নানাভাবে কিন্তু কথা বলছেন। শুধু এখানে নয়, সারা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকাতে এবং আপনার এই মধ্যপ্রাচ্যেও এইসব বিষয়গুলো নিয়েও মানে আপনার নানা রকমের কথা হয়েছে। এবং সেখানে সরকারকে, যা সরকারের যারা উচ্চপদস্থ লোক যখন যায় ওইসব দেশে বা এসব দেশে আসে, আমরা সবসময় কিন্তু 2-3টি কথার মধ্যে এটার কথা থাকে যে আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনার ভূমিকা নিন। এবং এবছর তো আলহামদুলিল্লাহ যে সরকারের পক্ষ থেকে তো সরাসরি মানে আমাদের এই কথাগুলো জমেছিল, সেগুলোকে ডক্টর ইউনূসের সরকার ধারণ করে সেটাকে তারা অ্যাটলিস্ট প্রয়োগ প্রয়োগ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য সরকারের প্রতি আমি জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আমরা প্রবাসী পক্ষ থেকে কৃতজ্ঞতা, যাতে করে এটা দ্রুততর সময়ে যেতে করে আমরা যেন ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা যেন অ্যাটেন্ড করতে পারি, ভোট দিতে পারি, সেটা যেন নিশ্চিত করা হয়। রাজা ভাই, অনেক ধন্যবাদ মনোহর ভাই। মনোহর ভাইয়ের কাছে যে কোশ্চেনটা এসছে সেটা হলো যে প্রবাসীদের কি সংসদে থাকা উচিত, কিংবা প্রবাসীদের কোনো কোটা থাকা উচিত কিনা। প্রবাসীদের ভোটার অনুপাতে বাংলাদেশের, আপনি যে স্ট্যাটিস্টিক দিয়েছেন সেটাও যদি আমি ধরি, তাহলে কয়েকটি কনস্টিটিউয়েন্সির সমান ভোটার রয়েছে। সো তাদের একজন প্রতিনিধি থাকা, একাধিক প্রতিনিধি থাকতে পারে। এটা সেই ক্ষেত্রে একটি সংরক্ষিত, যে প্রবাসীদের সংরক্ষিত আসন। ভাষা, প্রবাসীদের ভয়েস, সেটি তারা তখন করবেন। এই ক্ষেত্রে তাহলে প্রবাসীরা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসে আরো বেশি অংশগ্রহণ করতে আগ্রহী হবেন। এই আর আরেকটা জিনিস আমি শুধু যোগ করে দিই, সেটা হলো যদি পোস্টাল ব্যালট করা হয়, আমেরিকা যেটা করে সেটা হলো তারা পোস্টাল ব্যালটটা আগে কাউন্ট করে নেন আর কি। হুম। এটা যদি আগে 10 দিন আগে যদি ভোট পাঠিয়ে দেওয়া হয় দূতাবাসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে এটা আগে কাউন্ট করার সুযোগ থাকে আর কি। তাহলে ওই যে পরবর্তী যে মানে দেরি হয়, ওই জিনিসটা অ্যাডজাস্ট করা যায় আর কি। এই আর মাহবুবের সাথে একটা জিনিস হলো, গত বাংলাদেশে যে এ, কি বলে ইলেকট্রিক ভোট, এটা অনেক জায়গায় দুর্নীতি করার সুযোগ রয়েছে। সেজন্য যদিও একটু ক্ষতি হলো, মানে ল- দ্রুত হলে, আস্তে ধীরে হলেও এটাও থাকতে পারে না ইলেকট্রিক ভোট। আমি কি বলতে এই মনোহর ভাই, সব জায়গায় দুর্নীতি হওয়ার সুযোগ আছে। আপনি যে ব্যালটটা দিলেন এম্বাসিতে, সেখানে যেটা চেঞ্জ হয়ে যাবে না, এটা আমি আমার বলার সুযোগ নাই। হ্যাঁ, এই অনেক বিষয় এবং আমি এমবেসি আলা দিয়ে দিল, বিমানে যাওয়ার সময় ওখানে চেঞ্জ হবে না তার কোনো সুযোগ নাই। বিমান থেকে নেমে গেল, তারপরে যে এয়ারপোর্টে যারা থাকেন তারা যে চেঞ্জ করবে তারও মানে বড় সুযোগ নেই। সুতরাং একটা জায়গায় তো আমাদের বিশ্বাস করতে হবে, ট্রু। এটা আর কি। ওইটা অনেক ধন্যবাদ। তখন শাসক দলকে মানে শাসক দলের জন্য পুরোপুরি, যেহেতু যদি আপনাদের মেকানিজম থাকে ভোট যাই যাক নৌকা মার্কায় পড়বে, এরকম একটা ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আর কি বিপদ। রাইট, ওইটাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে নাগরিক সংলাপের এই এই অনুষ্ঠান থেকে একটা বিষয় মোটামুটি পরিষ্কার, সেটা হলো বাংলাদেশের প্রবাসীরা শুধু অর্থনীতির চাকাই ঘোরান না, গণতান্ত্রিক অধিকারের যে আন্দোলন এবং সংগ্রামের সাথেও কিন্তু তারা ওতপ্রোতভাবে জড়িত। সেই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ কিন্তু প্রবাসীরা কিন্তু বিদেশে, লন্ডনে, আমেরিকাতে, বিভিন্ন জায়গাতে কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। ইভেন আমরা গত 10 বছর, আমি প্রায় প্রবাসে অবস্থান করছি, তার বেশিও,
আমি গত 10 বছর সে মালয়েশিয়া থেকে শুরু করে বা সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায়, বিশেষ করে ইউরোপ এবং অন্যান্য জায়গাতে আমি নিজেই এই স্বৈরাচারী সরকারের পদত্যাগের জন্য এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আমি নিজে আন্দোলনের সঙ্গে জড়িত। বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, ইভেন বিশেষ করে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে এটুকুই করেছি। সাংগঠনিকভাবে তো অসংখ্য অসংখ্য চেষ্টা, আপনারা জড়িত আছেন। আপনারা গণতান্ত্রিক স্কোয়াডে, যেটা ইয়ের ডেমোক্রেটিক স্কোয়াড রিপাবলিকে। ফ্রান্সে, পিপলস স্কোয়াড, সেখানে আপনারা প্রতিবাদ করেছেন। এবং আগের স্বৈরাচারী হাসিনার যে খুন গুম এবং হত্যার বিরুদ্ধে আপনারা বিশাল বিশাল প্রোগ্রাম করেছেন। আপনার এগুলো তো আজকের এই উত্তরণের পিছনে এগুলো তো অনেক বড় ভূমিকা রেখেছে। তো যারা এখনো পর্যন্ত এই প্রবাসীদের ভূমিকাকে খুব ছোট করে দেখছেন, কিংবা শুধুমাত্র আহ, অর্থনীতি কিংবা শুধুমাত্র টাকা ইনকামের একটা মেশিন হিসেবে দেখছেন, তাদের আসলে সংযত হওয়া উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। প্রবাসীদের এই ভোটাধিকারের দাবি আসলে কোনো করুণা না, এটা সময়ের দাবি, এটা সাংবিধানিক দাবি, এটা নাগরিক অধিকার। ধন্যবাদ অ্যাডভোকেট মনোয়ার হোসেন এবং মাহবুদ্দিন, মাহবুব ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে অন্য কোনো আলোচনা আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মাহবুব ভাই। ধন্যবাদ ভাই, আপনাকেও। অনুষ্ঠান যারা দেখছেন, আমরা আশা করব যে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাটলিস্ট সরকারের কাছে এই বার্তা যাবে, এবং আমাদের এই আলোচনার ভিত্তিতে বহির্বিশ্বে আমরা যারা আছি তারা যেন ঐক্যভাবে ভয়েস রেজ করতে পারি, আমাদের অধিকারটা যেন সুনিশ্চিত করতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আপনাদের সকলকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। মনোয়ার ভাই। যে আহ, যারা প্রবাসী রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা যেহেতু প্রবাসী রয়েছি, আমরা আপনাদের পাশে রয়েছি এবং আপনাদের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার প্রয়োজনে আমরা আপনাদের পাশেই রয়েছি। এবং আপনাদের যে ব্যক্তি মর্যাদা, আত্মমর্যাদা, সম্মান, শ্রদ্ধা, সেটি অটুট থাকুক। বাংলাদেশের আইনজীবী সমাজ সহ বাংলাদেশের যারা আইন প্রণেতা, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এই বিশ্বাস আমরা রাখি। এবং আপনারা আপনাদের প্রাপ্য সম্মান পাবেন, এবং আপনাদের যে রিকগনিশন, সেটি যেন থাকে রাজনীতিবিদদের দৃষ্টিতে, যেন আপনারা একজন অন্যান্য নাগরিকের মতোই, এমনকি সেই রাজনীতিবিদদের মতোই আপনিও একজন নাগরিক, সেই দৃষ্টিভঙ্গি যেন তাদের মধ্যে আসে, এ প্রত্যাশা আমরা করব। আপনাদের জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী। আজকের এই নাগরিক সংলাপ অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি, রাজা গোলাম রাব্বানী। ধন্যবাদ সকলকে।